প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম বিনাশ। এখন শুরু করছি 15তম অংশ। ক্যালকিনি যদি না হবে, তাহলে তুমি কে? চকিত সিদ্ধান্ত নিয়ে ফেলল কিং বেলেজার। আর রাগঢাক করে লাভ নেই। 2 কদম এগিয়ে বন্দির সামনে চলে গেল সে। এক টানে চোখের পট্টি সরিয়ে দিল। টানা কয়েকদিন চোখ বাঁধা থাকবার পর এখন দেখতে পেয়ে, এমনকি আবছা অন্ধকারও মাইনারের কাছে চোখ ধাঁধানো মনে হলো। চোখ পিট পিট করে চোখ সইয়ে নিল সে। তারপর সামনে দাঁড়ানো মানুষটিকে দেখল। কিং বেলেজার। বিস্ময় প্রকাশ পেল ক্যালিফোর্নিয়ার কণ্ঠে। কিন্তু মাথায় ঝড়ের বেগে চিন্তা চলছে, সার্কেল কি বস? সার্কেল বি বস কি করে ওর গোপন খবর পেল? কোনোভাবে হিসাব মেলাতে পারছে না। জন ক্যালকিনের বলবার প্রশ্নই আসে না। তাহলে কি করে খবরটা ফাঁস হলো? অন্য কেউ জানে না এ সম্পর্কে। জানা দূরে থাক, কেউ সন্দেহ করছে না আদেও এমন সমৃদ্ধ একটা খনি আছে বা আবিষ্কার করেছে ও। অন্য কাউকে দেখলে নিশ্চয় এত ভরকে যেতে না। সন্তুষ্ট স্বরে জানতে চাইল কিং। বুঝতে পারছে কিছুটা হলেও ভয় পেয়েছে বুড়ো মাইনার। চোখ বন্ধ থাকা অবস্থায় বিস্তর বাগাড়ম্বর করছিল, তা নেই এখন। খানিক ফ্যাকাশে চেহারায় বলে দিচ্ছে কোনো বেলেজারকে আশা করেনি এবং নিজের নিকট ভবিষ্যৎ চিন্তা করে শঙ্কিত হয়ে পড়েছে। অন্য কারো নয়, বেলেজারদের হাতে বন্দী হয়েছে, এটা অবশ্যই বিশেষ ব্যাপার এবং বাড়তি দুশ্চিন্তার কারণ। মানবিক বা কোমল কোনো অনুভূতি এদের মধ্যে নেই। ছলে বলে কৌশলে নিজেদের স্বার্থ হাসিল করে নেয়। প্রয়োজনে খুন করতেও পিছপা হয় না। এ হচ্ছে বেপরোয়া বেলেজারদের চরিত্র। পুরোদস্তর সন্ত্রাসী। খুদ পিপাসায় এমনিতে কাতর ছিল। বেসিনের সবচেয়ে খারাপ মানুষটির দয়ার উপর নিজেকে নির্ভরশীল আবিষ্কার করে মনমরা হয়ে গেল ক্যালিফোর্নিয়া। খাওয়ার ইচ্ছে একেবারে উবে গেছে। বুক ঠেলে আসা দীর্ঘশ্বাস যথাসাধ্য গোপন করল সে। বুঝে গেছে শেষ রক্ষা হওয়ার ক্ষীণ যে আশা ছিল তাও উবে গেছে। আর যাই হোক, এ লোকের কাছে দয়া আশা করা যায় না। বরং অধৈর্য হয়ে 2-1 দিনের মধ্যে ওকে খুন করে ফেলবে। যদি না তার আগেই অত্যাচার করে ওর মুখ থেকে আসল খবর বের করতে পারে। খবরটা জানিয়ে দিলেও নিস্তার মিলবে না। অন্য কেউ হলে ছেড়ে দেওয়ার সামান্য হলেও সম্ভাবনা ছিল, কিন্তু বেলেজার ছাড়বে না। কোনো সাক্ষী রাখবে না। চিরতরে গুম করে দেবে। বেলেজারদের সঙ্গে অন্য যে কারো পার্থক্য এখানেই। জিভ চালিয়ে শুকনো ও ফেটে যাওয়া ঠোঁট ভিজিয়ে নিল সে। আত্মসম্মান বোধ প্রখর হয়ে উঠল। বৈরী পশ্চিমে কত বিপদেই না পড়েছে। অসংখ্যবার বিপজ্জনক পরিস্থিতি সামাল দিয়েছে। মরতে মরতেও বেঁচে গেছে। চরম ভরাডুবি হয়ে যেতেও হয়নি। ঠিকই পেরিয়ে এসেছে নিজের ধৈর্য, যোগ্যতা ও দক্ষতা দিয়ে। জীবনের শেষ লগ্নে এসে দ্বিধা থাকবে কেন? আর কিছু কি পাওয়ার আছে তার? প্রাণ বাঁচাতে কেন বর্বর ও পাষাণ্ড একটা লোককে খনির অবস্থান জানিয়ে দেবে? তার চেয়ে খনির খবর গোপনই থাকুক। না হয় আরো 5-6 দশক অনাবিষ্কৃত রয়ে গেল, তাতে কার কি এমন ক্ষতি হবে? বুড়ো মাইনারের চোখের ম্লান চাহনি উজ্জ্বল হয়ে গেল। লম্বা দম নিয়ে বুক ভরে নিল সে। বাস্তবতার মুখোমুখি হলো। খুন করবে আমাকে, তাই তো? দেরি করবার নেই। বেলেজার গল্পের সেই ডিমপাড়া হাঁসটাকে গলা টিপে মেরে ফেল। তারপর পেট চিরে দেখো খনির খবরটা পাও কিনা। উন্মাত্র আক্রোশে জ্বলে উঠল বেলেজারের চোখ।
ঝটিতে আগে বাড়ল সে। মাইনারের অরক্ষিত গলা টিপে ধরল দুহাতে। এবার দেখব বুড্ডা, তোর প্রাণের নাকি খনির মায়া বেশি, বলে হাতের চাপ বাড়ালো কিং। কিন্তু বিস্ময়ের সঙ্গে দেখল নিষ্পলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে মাইনার। বাধা দেওয়ার সামান্য স্পৃহাও নেই, এমনকি চোখের পাতাও এতটুকু কাঁপল না। ক্রমে ফ্যাকাশে হয়ে আসছে চাউনি। পরিবর্তন বলতে শুধু এই। প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে কিং। কি করছে বুঝে উঠতে সামান্য দেরি হলো। ঠিকই তো, রাজহাঁসটাকে মেরে ফেলতে ওকে প্ররোচিত করছে বুড়ো, যাতে আজীবনের জন্যে ওকে ঠকানো যায়। হাতের চাপ কমিয়ে ফেলল কিং। তারপর বুড়োর হালকা দেহ ছুড়ে দিল দেয়ালের দিকে। ছিটকে গিয়ে লগের তৈরি দেয়ালে পড়ল মাইনার। কিন্তু ব্যথা পেলেও টু শব্দ করল না, শুধু কাশছে সে তখন। আহত পশুর মতো পড়ে আছে, হাত দুটো পিসমোড়া করে বাঁধা। এগিয়ে বুড়োর কাছে চলে গেল কিং। উপর্যুপরি লাথি হাঁকিয়ে গায়ের জ্বালা মেটালো। বেছে বেছে জায়গা দেখে মারছে, যাতে প্রচণ্ড ব্যথা বোধ করে বন্দি, অথচ পটল তুলবে না। মিনিট কয়েক পর থামল সে। সরসে তাকালো মাইনারের দিকে। মারতে গিয়ে নিজেও হাঁপিয়ে গেছে। কাল যা পাবে তার সামান্য নমুনা দেখালাম, বুড়ো কেঁচো। গাল বকল কিং। শক্ত হয়ে গেছে মুখ। মনে করো না তোমাকে মেরে ফেলবো, ওটা কখনো হবে না। এবং এও ঠিক, মুখ না খুলেও পার পাবে না আমার হাত থেকে। খনির খবর যদি বের করতে না পারছি তো আমার নাম বেলেজান নয়। এবার আর জবাব দিল না মাইনার। কথা বলার অবস্থায় নেই সে। হাঁপাচ্ছে, বুক ভরে দম নিচ্ছে। একে বয়স, তাই গত কয়েকদিন ধরে ঠিকমতো খেতে পাচ্ছে না বলে দুর্বল বোধ করছে। আর একটা উপর্যুপরি মার জুটেছে, স্বভাবতই সামলে নিতে কষ্ট হচ্ছে বেচারার। শূন্য বস্তার মতো মেঝে নেতিয়ে পড়ে থাকলেও সে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে পলকের জন্যে বন্দিকে দেখে নিল কিং বেলেজার। নিশ্চিত হয়ে নিল মাইনার বেঘরে মারা পড়েনি বা পড়বেও না। তারপর বেরিয়ে গিয়ে বাইরে থেকে তালা আটকে দিল দরজায়। বিড়বিড় করে এখনো হুমকি দিয়ে যাচ্ছে বুড়ো ক্যালিফোর্নিয়াকে। এবার বাঁধন খুলে রোয়ানের পিঠে চলল সে। তারপর যাত্রা করল ফিরতি পথে। কিং বেলেজার পাইনের আড়ালে হারিয়ে যাওয়ার পরও কিছুক্ষণ অপেক্ষা করল লুস বেলেজার। নিশ্চিত হয়ে নিল যে ওর ভাই কোনো কারণে ফিরে আসছে না। তারপর শ্যাকের কোণ ঘুরে সামনে চলে এলো। তালা খুলবে কিভাবে? দূর থেকে শক্তিশালী ও বড়সড় তালা দেখে খানিকটা নিরাশ হলো লুস। দরজার পাল্লা বা চৌখাট ভাঙা যাবে না, খুবই নিরেট। এর চেয়ে বরং তালা বা কড়া ভাঙা যেতে পারে। লম্বা কিন্তু শক্তপোক্ত কিছু যদি পাওয়া যায়, ফালক্রামের মতো যদি ব্যবহার করতে পারে, চার দিলে হয়তো ভেঙে যাবে তালা, কিংবা কড়াও দরজার পাল্লা থেকে খুলে আসতে পারে। তবে যাই করুক, কয়েক মিনিট লাগবে এবং শক্ত কিছু একটা পেতে হবে। চারপাশে খোঁজ চালালো, শ্যাকের কোণে পরিত্যক্ত জিনিসটা দেখে সেদিকে এগোলো। মিনিট খানেক তালাশ করতে জংধরা 2 আঙুল পুরু একটা লোহার রড পেয়ে গেল। হাতে ওটার ওজন পরখ করে খুশি হলো, কাজ হবে। মরিচা পড়লেও এখনো যথেষ্ট নিরেট ও শক্ত আছে। তালা ভাঙতে গেলে সময় বেশি লাগবে বলে আংটা বা কড়া খুলে ফেলবার সিদ্ধান্ত নিল লুস। দরজার কাছে এসে এক কড়ার ভিতর ঢুকিয়ে দিল রডের প্রান্ত। তারপর পাল্লার সঙ্গে ঠেসে ধরে চার দিল। একটু একটু করে জোর বাড়ালো। আশঙ্কা হলো মরিচা পড়া রডটাই ভেঙে না যায়। কিন্তু তেমন কিছু ঘটল না। মিনিট কয়েক পর
বেশ জোর খাটানোর পর পাল্লা শরীর থেকে বেরিয়ে এলো করার অনেকটা। বাকি কাজ সহজে হয়ে গেল। রডের চাপে আরো বেরিয়ে এলো করা। ঠিক 5 মিনিট পর বন্ধ তালা অর্থহীন হয়ে গেল। দরজা বা তালা ভাঙতে হয়নি। করা তুলে এনেছে বলে যেখানে কাঠের বুকে সেখানে কাঠের বুকে গভীর দাগ পড়েছে। এছাড়া আর কোনো চিহ্ন নেই। নিজের কাজে সন্তুষ্ট বোধ করল লুস। চাইলে কড়াটা আগের জায়গায় বসিয়ে দিতে পারবে। সামান্য কসরত করতে হবে, এই যা। পাল্লা ঠেলে ভিতরে ঢুকেও দেখল দেয়ালের কাছে গুটিসুটি মেরে পড়ে আছে ক্যালিফোর্নিয়া। দরজা খুলবার শব্দ শুনতে পেলেও মুখ ফিরিয়ে তাকায়নি। যা খুশি করতে পারো, তীব্র বিস্তৃষার সঙ্গে বিষোদ্গার করল বন্দি। টু শব্দও করব না। তোমার মতো হারামি লোকের। মুখ ফিরিয়ে তাকালো সে। বোধহয় কিং বেলেজারের চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলবার ইচ্ছে ছিল, কিন্তু ভিন্ন একজনকে দেখে বিস্মিত হলো। কথাগুলো আর বলা হলো না। ভাইয়ের ভাগ্যে শিখে সেরে নেই বলে নিজেই চেষ্টা চালাতে এসেছ? তো শোনালো বুড়োর কণ্ঠ। হতাশা চাপা থাকলো না। কিং যা করতে পারেনি, কি করে ভাবলে তুমি সেটা পারবে? ওহো, দুনিয়ার কেউ আমার মুখ খোলাতে পারবে না, মরে গেলেও না। স্মিথ হাসল লুস। তোমার তো না জানবার কথা নয় যে সে আর আমি একসঙ্গে কাজ করি না। আমি তোমাকে মুক্ত করতে এসেছি। সন্দিহান চোখে ওকে দেখল ক্যালিফোর্নিয়া। নিজের ভাগ্যকে ঠিক বিশ্বাস করতে পারছে না। শুনে খুশি হয়নি তা বললে মিছে বলা হবে। কিন্তু সব কিছুরই একটা মূল্য আছে, তাই না? বিনিময়ে কি চাও তুমি? বজ্জাত বেলেজাররা কোনো কিছুই বিনা স্বার্থে বা লাভে করে না। সিরাক করল লুস। এ কদিনে একটা পরিবর্তন হয়েছে। কেউ বেলেজারদের বদনাম করলে বা গাল দিলেও ওর কোনো প্রতিক্রিয়া হয় না। গা ছাওয়া হয়ে গেছে। উল্টো বেলেজার পদবিটা ওর জন্যে বিস্তৃষা ও অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছে। এগিয়ে গিয়ে বুড়োর বাঁধন খুলতে শুরু করলো। নিষ্পৃহ স্বরে বলল, আমি বা বেলেজাররা যাই হই, তুমি তো অকৃতজ্ঞ নও, তাই না? তাতেই চলবে। তোমাকে মুক্ত করে দিচ্ছি, এতে কোনো শোধবোধের ব্যাপার নেই। উঠে দাঁড়িয়ে হাত পায়ের খিল ছাড়াতে সচেষ্ট হলো বুড়ো মাইনার। আড়ষ্টটা কেটে গিয়ে রক্ত চলাচল শুরু হতে শরীরের নানা জায়গায় যন্ত্রণার প্রবাহ টের পেল সে। সঙ্গে সঙ্গে বিকৃত হয়ে গেল মুখ। নিচু স্বরে খিস্তি আওড়ালো ক্যালিফোর্নিয়া। শেষে টলতে টলতে দরজার দিকে এগোলো সে। দোরগোড়ায় দাঁড়িয়ে বাইরে উকি দিল। জলদি এখান থেকে সটকে পড়া উচিত। শঙ্কিত স্বরে তাগাদা দিল মাইনার। বজ্জাতটা আবার কখন চলে আসে বিশ্বাস নেই। কোনো এক অছিলায় এসে যদি উপস্থিত হয় একটু অবাক হব না। একেবারে নিরুপায় হয়ে পড়েছিল যখন, কোনো আশাই ছিল না, অথচ তখনই দুঃসাহসী হয়ে উঠেছিল ক্যালিফোর্নিয়া। সামান্য আপোষও করতে চায়নি। কিন্তু এখন যখন প্রায় মুক্ত, নানা শঙ্কা আর দুশ্চিন্তায় আচ্ছন্ন সাহস হারিয়ে ফেলেছে। যত দ্রুত সম্ভব এখান থেকে সরে পড়তে উদ্গ্রীব হয়ে পড়েছে। পেটে দেওয়ার মতো কিছু আছে? অধীর স্বরে জানতে চাইল বুড়ো। একটা কিছু হলেই চলবে, যা কিছু হোক। শেষ কবে পেট ভরে খেয়েছি ভুলেই গেছি। আছে, জানালো লুস। তোমাকে খুঁজে বের করবার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি, তাই সঙ্গে কিছু খাবারও এনেছি। মাংসের পুরো ফালি দেয়া স্যান্ডউইচ দেখে উল্লাসে ছোট্ট একটা চিৎকার দিল বুড়ো। প্রায় থাবা দিয়ে কেড়ে নিল। গোগ্রাসে কামড় বসালো স্যান্ডউইচে। লুসের বাড়িয়ে দেওয়া হুইস্কির ফ্লাস্ক দেখে চোখের তারা আনন্দে নেচে উঠল এবার। বয়, এ নিয়ে দ্বিতীয়বার আমার জান বাঁচালে। মুখ ভরা খাবার নিয়ে বিড়বিড় করল সে, চোখে কৃতজ্ঞতা। কথা দিচ্ছি, সুযোগ পেলে এই ঋণ জীবন দিয়ে হলেও শোধ করব। দুজনে বেরিয়ে এলো শ্যাক থেকে। পাল্লা টেনে দিয়ে করা আগের মতো বসিয়ে দিল লুস।
ওরা এবার ধন্দে পড়ে যাবে ভেবে কুল পাবে না। দরজায় তালা দেওয়া অবস্থায় কি করে বের হয়ে গেলে? অথচ এ তালার একটাই চাবি, এবং সেটা এখন কিং বেলেজারের পকেটে আছে। আমুদেশরে বলল, অস্বীকার করতে পারবে না। বড় ভাইকে ঘোল খাওয়ানোর সুযোগ পেয়ে কিছুটা হলেও সন্তুষ্ট বোধ করছে। এখন চিন্তা হচ্ছে তুমি কোথায় যাবে বা কোন গর্তে গিয়ে ঢুকবে। যেখানেই থাকো না কেন, জায়গাটা সুস্থ হতে হবে, নইলে আবার ঠিক তোমাকে খুঁজে বের করে গুম করে দেবে। পেটে খাবার পড়ায় শক্তি ফিরে পাচ্ছে বুড়ো। হুইস্কিতে চাঙ্গা বোধ করছে। মাথাটা পরিষ্কার হয়ে আসছে দ্রুত। সবচেয়ে বড় কথা, মুক্তির আনন্দ পুরো মাত্রায় উপভোগ করছে। কিন্তু স্বাভাবিক সতর্কতাবোধ বিস্মিত হয়নি। থেকে শিখেছে সে। নাড়া করবার বেলতলায় ন্যাড়া কয়বার বেলতলায় যায়। মাথা খাটাচ্ছে ক্যালিফোর্নিয়া। লুসের রেখে যাওয়া ঘোড়ার কাছে যখন পৌঁছে গেল, ততক্ষণে বুড়োর উর্বর মস্তিষ্কে পরিকল্পনা একটা খাড়া হয়ে গেছে। কষ্ট করে পাহাড়ে আমার কেবিনে দিয়ে এসো আমাকে, অনুরোধ করল সে। খাবার আর টুকিটাকি কিছু জিনিস নিতে হবে। লুকানোর মতো জায়গা আছে একটা, ভাবছি কিছুদিনের জন্যে উধাও হয়ে যাব। সেও তো আর কোনো প্ল্যান নেই লুসের, তাই ওটাই মেনে নিল। দুই আরোহীর বোঝা নিয়ে যাত্রা করল সিলভান। সূর্য অস্ত গেছে। ক্রমে অন্ধকার হয়ে আসছে পৃথিবী। ওল্ড স্টার্মের বুকে নিঃসঙ্গ শ্যাকে যখন পৌঁছালো ওরা, ততক্ষণে আকাশে তারার হাট বসে গেছে। করাল থেকে স্বাগত ডাক ছাড়ল খচ্চরটা। এছাড়া শ্যাক ও আশপাশে কোনো সাড়া নেই, একেবারে নিঃশব্দ। আলো আধারির কারণে ভুতুরে দেখাচ্ছে কাঠামোগুলো। অন্ধকারে শ্যাকের ভিতরে ঢুকলো বুড়ো মাইনার। লণ্ঠন ধরিয়ে চারপাশে তাকাতে ক্ষোভে ফেটে পড়ল। হারামিরা আমার সব লুটে নিয়েছে। লণ্ডভণ্ড করা হয়েছে ঘরের যাবতীয় জিনিস। মাটি খুঁড়ে বের করা হয়েছে ছোট্ট ট্যাঙ্ক। ট্যাঙ্কটা ছুঁড়ে ফেলা হয়েছে কিছু দূরে। ওটার ভিতরে রাখা স্টিলের কৌটা পড়ে আছে ঘরের অন্য পাশে। যথারীতি কৌটার ভিতরে রাখা সোনার নাগেট বা গুঁড়োর থলে কোনোটাই নেই। ক্যালিফোর্নিয়ার অপহরণকারীরা সাবার করে দিয়েছে। গালাগালের তুবড়ি শুনে শ্যাকের ভিতরে পা রাখল লুস। উদ্বিগ্ন স্বরে জানতে চাইল বুড়োর রাগের কারণ। সন্ধিহান চোখে ওকে দেখল মাইনার। হঠাৎ করে নিজেকে সামলে নিল। খানিকটা বিব্রত স্বরে দুহাত ছড়িয়ে ঘরের চেহারা দেখালো। গরিবের ঘর হলেও সবকিছু তছনছ করা হলে নিশ্চয় কারো ভালো লাগবে না। অন্যের কাছে যত তুচ্ছ হোক না কেন, এগুলো আমার কাছে অমূল্য সম্পদ। যাকগে, চিন্তা করো না, এ নিয়ে আক্ষেপ করে লাভ নেই। গুছিয়ে নিতে বেগার খাটতে হবে খানিকটা, এই যা। আর আমার জন্য তুমি যা করেছো বয়, জীবনে কখনো ভুলব না। স্মিথ হাসল মাইনার। কখনো ভাবিনি কোনো বেলেজারকে ধন্যবাদ জানাতে হবে, কিন্তু এখন তাই করছি আমি। একটু পর বিদায় নিয়ে ফিরতি পথ ধরল লুস বেলেজার। সংকীর্ণ ও আঁকাবাঁকা পাহাড়ি টেইল ধরে এগিয়ে চলেছে। ঝর্ণার গম্ভীর ও চাপা গর্জন সারাক্ষণ কানে বাজছে। কত শুনেছে নদীর এ গর্জন, কিন্তু আজ বোধ হয় ব্যতিক্রম ঘটেছে। নদীর স্বতঃস্ফূর্ত প্রবাহের মধ্যে যেন অশুভ বার্তা, আসন্ন বিপদের সংকেত। মনটা বিক্ষিপ্ত হয়ে আছে ওর। একাকী একাকিত্ব, স্বজন ও বন্ধুদের সঙ্গে তৈরি হওয়া দূরত্ব, আর নিজের নানা সমস্যায় মন এত ভারী হয়ে আছে যে সারাক্ষণ কেবল এসব নিয়েই ভাবছে। হৃদ স্পন্দনকে মনে হচ্ছে ফিউনেরালের পদযাত্রা। বাদ্য কেবলই মৃত্যুর অবসম্ভাবিতা ঘোষণা করছে। সৃষ্টির শুরু থেকে এই হয়ে এসেছে। আগামী কয়েকশো বা কয়েক হাজার বছর ধরে তাই চলবে। প্রবল বেগে মাথা নেড়ে আচ্ছন্নতা দূর করল লুস। বুঝলি সিলভার, আমি হয় বুড়ো হয়ে যাচ্ছি, নয়তো অচিরেই পাগল হয়ে যাব। ঘোড়ার উদ্দেশ্যে বিড়বিড় করল ও।
হয়তো বেশি দিন আর থাকবো না এখানে, কিন্তু চেষ্টার ত্রুটি করা যাবে না। আজ অবশ্য বেলেজার পরিবারের একটা অপকর্ম পুষিয়ে দিয়েছি। হিসাব করলে ওটা এমন কিছু নয়, শিগগিরই সামলে নেবে ওরা। তবে অন্তত একবারের জন্যে হলেও ওদের কুৎসিত পরিকল্পনা বানচাল করা গেছে, এও তো কম বড় প্রাপ্তি নয়। সাত সকালে পাইন বনে এসে হাজির হলো কিং ও সেন বেলেজার। শেখের সামনে চলে এলো। চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিল দুই ভাই। নিশ্চিন্ত হলো কেউ নেই আশপাশে। অত সতর্ক না হলেও চলে, যেহেতু এ কেবিনের অবস্থান সম্পর্কে খুব কম লোক জানে। তবু সাবধানের মান নেই ভেবে এ সতর্কতা। সরাসরিও আসেনি ওরা, ইচ্ছে করে ঘুরপথ ব্যবহার করেছে যাতে কেউ ট্র্যাক ধরে অনুসরণ করলেও এখান পর্যন্ত আসতে না পারে। দরজা খুলে ভিতরে ঢুকলো কিং। এক পা বাড়িয়ে থমকে গেল সে। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। কেবিনের সবই ঠিক আছে, শুধু বন্দি নেই। উধাও হয়ে গেছে বুড়ো মাইনার, অথচ বাইরে তালা আটকানো। দরজা বা দেয়াল ভাঙা হয়নি, যেমন ছিল তাই আছে। মেঝেয় পড়ে থাকা র হাইডের দড়ি চোখে পড়ল কিংয়ের। এগিয়ে গিয়ে তুলে নিল ওগুলো, পরখ করল। এমনভাবে কাটা, বোঝাই যায় ছুরির পোচে কাটা হয়েছে। তার মানে অন্য কেউ মুক্ত করেছে মাইনারকে, যেহেতু তার নিজের পক্ষে বাঁধন কাটা সম্ভব ছিল না। ছুরি থাকা তো দূরের ব্যাপার, একটা প্রশ্ন এসে যায় সেক্ষেত্রে। এ কেবিনের অবস্থান সম্পর্কে কে জানে? কিভাবেই বা জানলো এখানে বন্দি রয়েছে ক্যালিফোর্নিয়া? ব্যাপারটাকে কাকতালীয় বলে মানতে নারাজ কিং। শক্ত হয়ে গেছে সেনের মুখ। সব কাজে সিদ্ধহস্ত ও অব্যর্থ অব্যর্থ বড় ভাইকে এই প্রথম ব্যর্থ হতে দেখেছে। একেবারে বেকুব বনে গেছে কিং নিজেও। বিমুগ্ধ হয়ে না পড়লে হয়তো ভাইয়ের চুপসে যাওয়া মুখটা দেখে উপভোগ করতে পারত সেন। এটাই বেলেজার পরিবারের রীতি। শত্রুর মতো মায়ের পেটের ভাইকেও খুঁচিয়ে আনন্দ পায় ওরা। কারণে অকারণে একে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে। নিজের গুরুত্ব বোঝাতে সর্বক্ষণ সচেষ্ট থাকে। সুযোগ পেলে অন্যের উপর কর্তৃত্ব ফলাতে এতটুকু দ্বিধা করে না। কাল নিশ্চয় তোমাকে অনুসরণ করেছিল কেউ, নিষ্পৃহ স্বরে মন্তব্য করল সেন। বুদ্ধিটা খুলে গেছে বেশ, তাই না? তার ছেলের সঙ্গে খেকিয়ে উঠল বড় ভাই। তা বলো দেখি সেই লোকটা কে? পারবো বোধ হয়। আমাদের প্রিয় ছোট ভাই, হাসতে হাসতে বলল সেন। দরজার কাছে পড়ে থাকা বালির দিকে নির্দেশ করল। বুটের আবছা ছাপ পড়ে আছে। ওই পায়ের ছাপটা খুব পরিচিত মনে হচ্ছে না? বুটের আগা বা পায়ের আঙুল আগে মাটিতে ফেলে হাঁটতে অভ্যস্ত লুস, ঠিক ইঞ্জুনদের মতো। সেন ভেবেছিল বিস্ফোরিত হবে কিং, খেপে গিয়ে হয়তো তেড়ে আসবে ওর দিকে। কিন্তু তেমন কিছুই দেখা গেল না। বরং একেবারে নীরব হয়ে গেছে কিং। ভুরু কুচকে ভাবছে কি যেন। শেষে মাথা ঝাঁকালো সমাজদারের ভঙ্গিতে। ধীরে ধীরে বলল, তাহলে লুসি বাটপারি করেছে? সেক্ষেত্রে ওর সঙ্গে একটা বোঝাপড়া না করলেই নয়। ভয়ঙ্কর সুরে বলল কিং, যেন লুসের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। তার আগে বুড়ো হাবড়াটাকে পাকড়াও করতে হবে। আচ্ছা, নোটটা চালান করেছ তো? হ্যাঁ, তবে ব্যাপারটা আমার পছন্দ হচ্ছে না কিং। এবার বোধ হয় ভুল চাল দিয়ে ফেলেছ। সোনা যদি হাতাতে পারি আমরা, অযথা কেন সিপিকে নিয়ে টানা হেঁচড়া করব? ঝটিতি সেনের দিকে ফিরল কিং। চোখে আগুন ঝরছে। খনি কোথায় আছে বলে তোমার ধারণা? কিছু না বুঝেই গাইগুই শুরু করেছ? অতি বুদ্ধিমান তো। বিদ্রুপ প্রকাশ পেল কিং এর কণ্ঠে। হ্যাঁ, খনি আছে স্টারমির ধারে কাছে কোথাও। সঠিকভাবে বললে পাহাড়ের গভীরে, এবং সেটা সিপির রেঞ্জে। বুঝতে পারছো কেন সিপিকে নিয়ে টানা হেঁচড়া করতে হবে? পার্কার কি তোমার শ্বশুর নাকি যে নিজের জমিতে খনি পেলে তোমাকে দিয়ে দেবে?
তবে আসল কথা হচ্ছে, সোনার ওই খনি যদি সিপির জমিতে নাও হয়, তবুও পার্কারকে দুমড়ে মুচড়ে দেব আমি। একেবারে ধুলোর সঙ্গে মিশিয়ে দেব রাঞ্চটা। তবে আমার শান্তি হবে। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু বাবার মৃত্যু এখনো ভুলতে পারছি না আমি। চিন্তা করে দেখো, বাবার মৃত্যু, লুসের বেয়ারাপনা বা কার্লের রহস্যময় মৃত্যু, সবকিছুর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সিপি। ওদের সঙ্গে শত্রুতার কারণে দিনের পর দিন দুর্বল হয়ে পড়ছি আমরা। এত ত্যাগ বা ক্ষতির পর ওদেরকে ছেড়ে দিই কি করে? আমার শরীরে শেষ রক্তবিন্দু চলমান থাকা পর্যন্ত সিপির বিরুদ্ধে লড়ে যাব। পার্কারদের শেষ করতে গিয়ে যদি আমার মৃত্যুও হয়, তাতেও আপত্তি নেই। ভাইয়ের আবেগী ভাষণে প্রভাবিত হলো সেন। বুদ্ধিশুদ্ধি কম বলে অন্ধের মতো কিংকে অনুসরণ করতে অভ্যস্ত। যে কোনো নির্দেশ বিনা বাক্য ব্যয়ে পালন করে। কিংকে দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান মানুষ মনে করে। এবারও তাই হলো। কিংয়ের নিষ্ঠুর আমোদের স্বভাব সম্পর্কে অবগত, কিন্তু এবারের আবেগঘন ভাষণ বিস্মিত করেছে ওকে। কঠিন প্রকৃতির মানুষ সেন, ন্যায়নীতির তোয়াক্কা করে না এবং অতিমাত্রায় স্বার্থ সচেতন। পার্কারদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেয়েও নগদ প্রাপ্তির ব্যাপারটা এ মুহূর্তে মুখ্য হয়ে উঠেছে ওর কাছে। তবে কিংয়ের বুদ্ধিতে যদি দুটোই পাওয়া যায়, সেন বেলেজারের নিষ্ঠুর ও সরু ঠোঁটে ক্রু হাসি খেলে গেল। ঠিকই বলেছ কিং, সব উৎসাহে একমত হলো সেন। পার্কার আর সিপি স্পেডকে নিশ্চিহ্ন করা পর্যন্ত শান্তি নেই আমাদের। যে কোনো মূল্যে ওদের হটাতে হবে। সিপির দখল যদি নিতে পারি, তাহলে আর আমাদের ঠেকায় কে? খনি যদি সত্যিই থাকে, তার দখলও অনায়াসে পেয়ে যাব তখন। যাগে, আমাকে কি করতে হবে? যেভাবে হোক ক্যালিফোর্নিয়াকে খুঁজে বের করতে হবে। ওর শ্যাকে চলে যাবে তুমি, আশপাশে তালাশ করবে। যত চালাকি হোক, হয়তো শ্যাকে যাবে বুড়ো। টুকিটাকি জিনিসপত্র নিয়ে সরে পড়বে কোথাও। আমি ওর জায়গায় হলেও তাই করতাম। কেউ জানে না এমন জায়গায় গিয়ে লুকাতাম। আমি শহরে যাচ্ছি, দেখি কোনো খবর পাওয়া যায় কিনা। সাবধান সেন, ক্যালের শ্যাকটা কিন্তু সিপি রেঞ্জে। কেউ যেন তোমার উপস্থিতি টের না পায়। সিপির কোনো রাইডারের চোখে যদি ধরা পড়ে যাও, নির্ঘাত গুলি ছুড়বে ওরা। রাইডারদের অত সাহস বোধহয় হবে না। বলতে চাইছি, দেখা মাত্র নিশ্চয়ই ওরা গুলি করবে না। যত যাই হোক, আমাদের প্রতি ওদের অনুভূতি তো মালিকের মতো নয়। পার্কারদের সংখ্যা তো কমেই গেছে। এক বুড়োকে ফেলে দিলে এরকম নেই হয়ে যাবে, একরকম নেই হয়ে যাবে ওরা। আচ্ছা, কি মনে হয় তোমার? কালকে কি ওরাই খুন করেছে? কিভাবে জানবো? চিন্তিত স্বরে বলল কিং। বুড়ো কুঁচকে গেছে। অন্তত এখন পর্যন্ত তোমার মতোই অন্ধকারে আছি আমি। তবে একটা ঘাপলা আছে, এটুকু টের পাচ্ছি। মাথা ঝাঁকিয়ে সায় জানালো সেন। স্যাডলে চেপে বিদায় নিল। তারপর পাইন বনের মাঝ দিয়ে সংকীর্ণ টেইল ধরে ওল্ড স্টারমির উদ্দেশ্যে যাত্রা করল। শ্যাক থেকে বেরিয়ে এলো কিং বেলেজার। দরজায় তালা আটকে স্যাডলে চেপে উইন্ডির পথ ধরল। যদিও মুখে প্রকাশ করেনি, কিন্তু ভিতরে ভিতরে মহা ক্ষেপে গেছে সে। অসন্তোষ আর রোষের আগুনে জ্বলছে। তীব্র বিদ্বেষ বোধ করছে লুসের প্রতি। এত লোক থাকতে কিনা ওর ছোট ভাই চরম বেইমানিটা করল। এমনিতে সবকিছু সামাল দিতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে গত কয়েক সপ্তাহে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে। ওদের পরিকল্পনা মাফিক প্রায় কিছুই ঘটেনি। মোক্ষম একটা চাল দিচ্ছিল মাত্র। সিপির উপর মরণ কামড়ের ব্যবস্থা করেছিল, আর তখনই সব ভজকট করে দিল লুস। অন্য কেউ বন্দি, ক্যালিফোর্নিয়াকে মুক্ত করলে এত ক্ষেপ্ত না কিং। কাঁচা ঘায়ে যেন নুনের ছিটা দিয়েছে লুস। এতটাই অপমান ও হিংস্র আক্রোশ বোধ করছে ও।
একদিন দুধকলা দিয়ে কালসাপ পুষেছি। দাঁতের দাঁত চেপে শপথ করল কিং। এবার পা দিয়ে মারিয়ে সাপটাকে না মারলেই নয়। বাবার কথা বলেছিল সেন। কার্লের মতোই রহস্যজনকভাবে খুন হয়েছিল ওয়েব ব্লেজার। দোষটা সিপি রাঞ্চের উপর চাপিয়ে স্বস্তি বোধ করেছে কিং। কিন্তু মুখে যাই বলুক বা যতই সিপি আউটফিটকে দায়ী করুক, আদপে ও বিশ্বাস করে না সত্যি ওর বাবাকে খুন করেছে পার্কাররা। জ্যাক বা মাইক পার্কারকে যতটা ঘৃণা করে ঠিক ততটাই জানে তাদের সম্পর্কে। নির্ভেজাল, সাহসী ও দীর্ঘচেতা মানুষ এরা। শত্রুর বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে লড়াই করবে, কিন্তু অন্যায্য কোনো সুবিধা নেওয়ার কল্পনাও করবে না। এটা ওদের ধাতে নেই। লড়াইয়ে ন্যায় অন্যায় বলে কিছু নেই, সবই জায়েজ। তাই সেফ শত্রুতার কারণে ইচ্ছাকৃতভাবে নানা দোষ বা অঘটনের দায় পার্কারদের উপর চাপিয়ে দিয়েছে কিং। এর সবই লড়াইয়ের কৌশল। ন্যায্য বা অন্যায্য তাতে পরোয়া করে না সে, বরং যেভাবে হোক নিজের স্বার্থ উদ্ধার করাটাই মুখ্য ব্যাপার। প্রায় ঘণ্টাখানেক পর উইন্ডিতে প্রবেশ করল কিং। সুদর্শন মুখে দুশ্চিন্তা ও উদ্বেগের গভীর ছাপ পড়েছে। নানা দিক থেকে উৎসুক লোকজন কৌতূহল নিয়ে দেখছে ওকে। বরাবর যা হয়। কিংয়ের প্রতি প্রবল কৌতূহল বা আগ্রহের ভিন্ন কারণ রয়েছে আজ। প্রায় সারা এলাকা জুড়ে সাধারণে আলোচনা রয়েছে যে ভাই কার্লের খুনের ঘটনা সম্পর্কে নির্লিপ্ত উদাসীনতা দেখিয়েছে কিং, এবং এর নেপথ্যে ব্লেজারদের দুরভিসন্ধি রয়েছে কিনা তা নিয়ে আশঙ্কায় রয়েছে লোকজন। অনেকেই মনে করছে ইচ্ছে করে তেমন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না কিং, সেফ সময়ক্ষেপণ করছে। কিন্তু পরে মোক্ষম একটা চাল দেবে সে, যার পরিণতিতে ব্যাপক সংঘর্ষের সূত্রপাত ঘটবে। নিজের টেবিলে বসে অলস সময় কাটাচ্ছিল মার্শাল জেরেমি সিস্টো। জানালা দিয়ে কিং ব্লেজারকে পেরিয়ে যেতে দেখল সে। কুর হাসি ফুটল লম্যানের মুখে। কিং না, নিচু স্বরে স্বগোক্তি করল সে। হারে হারে বদমাস একটা। সেই দিন আর বেশি দূরে নয় যখন লোকজন তোমার কিংগিরি ফুটিয়ে দিবে। তখন দেখা যাবে কতটা মুরুদ আছে। তীব্র সমালোচনার পাত্রটি তখন লাকি চাঁদ সেলুনের সামনে ঘোড়া থামিয়েছে। হিসিং রেইলে ঘোড়া বেঁধে ভিতরে ঢুকে পড়ল সে। কোনো দিকে তাকালো না। সেলুনটা তখন পুরোপুরি ফাঁকা, একজন খদ্দেরও নেই। মালিক ডার্ক টারেট বারের পিছনে বসে ঢুলছিল। ব্যাট উইং দরজা ঠেলে কারো ঢুকবার শব্দে চোখ মেলে তাকালো। হাউডি টারেট, গরম পড়ছে তাই না? বাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় সম্ভাষণ জানালো কিং। মুখ নিস্পৃহ হয়ে গেছে। অন্তত দেখে বুঝবার উপায় নেই ভিতরে ভিতরে মহা ক্ষেপে আছে সে। এক টুলে এসে বসল। আমার সঙ্গে যোগ দেবে নাকি? মাথা নাড়ল সেলুন মালিক। জানোই তো, ছেড়ে দিয়েছি। আমার পেটে হুইস্কি ঢেলে সেফ ভালো লিকারের অপচয় হবে শুধু। তার চেয়ে বরং তুমি একাই উপভোগ করো। অজুহাতটা মেনে নিল কিং। অগ্রাহ্য করবার ভঙ্গিতে একটা কাঁধ ঝাঁকালো। তোমার যা মর্জি, বলল সে নিরাসক্ত কণ্ঠে। তবে যাকে তাকে আবার কথা বলো না। ব্যবসা তাহলে লাটে উঠবে। লোকে ভাববে নিজের তৈরি হুইস্কি যদি তুমি নাই খাও, নির্ঘাত ওতে কোনো ভেজাল আছে। বুঝেছ তো? কথাটা টারেটকে হজম করবার সময় দিল সে। তারপর কথার কথা যেন এমনভাবে জানতে চাইল, হারিয়ে যাওয়া সেই মাইনারের খবর মিলেছে? না, জানালো আইরিশ ব্যবসায়ী। আমার তো মনে হয় ওকে এলাকা থেকে অন্য কোথাও সরিয়ে ফেলা হয়েছে। মেশনারের ধারণাই বোধহয় ঠিক, মন্তব্য করল কিং। ভাবছে আদেও মুখ খুলবে কিনা বুড়ো আইরিশ। আমার তো মনে হয় মেশনারের ধারণা পুরোপুরি ভুল।
তর্ক করল সেলুন কিপ। ক্যালকিন সম্পর্কে যা বুঝেছি তাতে মনে হয় না বুড়ো একজন মাইনারকে নিরুদ্দেশ করে দেবে। সবচেয়ে বড় কথা, ক্যালের শ্যাক থেকে ক্যালকিন চলে আসবার পরপরই যেন ব্লকারের সঙ্গে দেখা হয়েছিল বুড়োর। হলপ করে কথাটা বলেছে বেন। ফালতু কথার মানুষ নয় সে, বেসিনে এটা সবাই জানে। কিন্তু ক্যালকিনের বন্ধু সে, পাতলে দিল কিং। বন্ধুর জন্যে দু চারটা মিথ্যে বলায় বোধহয় দোষ নেই তেমন। হতে পারে বন্ধু বা ফোরম্যান, কিন্তু দুটোর মধ্যে বেশ তফাৎ আছে। ওদের দুজনকেই সাচ্ছা লোক মনে হয়েছে, কারো সঙ্গে ভাওতাবাজি বা জালিয়াতি করবার মতো নয়। তুমি তাহলে সিপির পক্ষ নিচ্ছ? হুমকি সুরে জানতে চাইল কিং। না, কারো পক্ষ নিচ্ছি না আমি, কিংবা কারো কাছ থেকে নির্দেশও নিই না, কাঠখোট্টা স্বরে জানালো টারেট। আইরিশ সেলুনকিপের স্পষ্টবাদিতায় সামান্য অপ্রতিভ হল কিং, তবে দ্রুত নিজেকে সামনে নিল। মেজাজ খারাপ করলে চলবে না এখন, বরং বুদ্ধি খাটিয়ে কৌশলে কাজ সারতে হবে। ঠিকই বলেছ ওল্ড টাইমার, কারো কাছ থেকে নির্দেশ নেয়ার বা তামিল করবার দরকার নেই তোমার। স্মিথ হাসল। তবে এ মুহূর্তে একটা নির্দেশ তোমাকে পালন করতেই হবে। আর একটা ড্রিঙ্ক দাও আমাকে। বোতলটা কিংয়ের দিকে ঠেলে দিল সেলুনকিপ। মুখ থমথমে হয়ে গেছে। কিং বেলেজারের ভালো মানুষই চেহারা দেখে বা ভদ্রচিত আচরণে মোটেই বিভ্রান্ত হয়নি বুড়ো। ভালো করেই জানে আজকের ঘটনা কোনোদিনও ভুলবে না কিং, বরং নিজের সুবিধা মতো সময়ে এর শোধ তুলে নেবে, নির্মম প্রতিশোধ নেবে। মুখ বুজে অপমান হজম করে না বেলেজাররা। আজ পর্যন্ত তেমন ঘটনা ঘটেনি। তবে ভয় পাচ্ছে না ডার্ক টারেট। বুনো পশ্চিমে একটা সেলুন চালানো চারটিখানি কথা নয়। দুর্বল চিত্রের লোক সেলুন চালাতে পারে না। নানা কিসিমের লোকজন আসে, ধান্দাবাজ, চালিয়াত, আউটল, বেয়ারা ও মাতাল ভবঘুরে। স্থানীয় বুলি বয় বা মারকুটে মাস্তান ছাড়াও প্রভাবশালী রানচার, ফোরম্যান কিংবা বেপরোয়া কাউবয়দেরও সামাল দিতে হয়। সবসময় কৌশলী বা রক্ষণাত্মক হয়ে পার পাওয়া যায় না, বরং পরিস্থিতি অনুযায়ী কখনো কখনো অবিচল দীর্ঘতা দেখানো লাগে। কারণ ওই জিনিসটাকে যে কোনো মানুষই সমীহ করে। আরও কিছুক্ষণ থাকলো কিম বেলেজার। অলস আলাপ চালিয়ে গেল। শেষে লাকি চান্স থেকে বেরিয়ে প্লাজায় গিয়ে ঢুকলো। খদ্দের এখানেও নেই তেমন। দুই মাইনার ব্লাফ খেলছে। পলকের দৃষ্টিতে পুরো সেলুন দেখে নিল কিং। তারপর বারের পিছনে দাঁড়ানো রোজা মেলিনের দিকে এগিয়ে গেল। হাত বাড়িয়ে দিল রোজা, চোখে সহানুভূতি। কার্লের ব্যাপারে আমি সত্যি দুঃখিত কিং। বাদ দাও, এখন আর দুঃখ করে কী লাভ? নিরাসক্ত কণ্ঠে বলল কিং। অন্তত কার্লের তো কিছু যাবে আসবে না। যে মরে গেছে তো মরে গেছে। আমার অন্তত কোনো দুঃখ বা অনুতাপ নেই। তবে যে কয়েকটা ওকে খুন করেছে তাকে হাতের মুঠোয় পেতে চাই। হঠাৎ প্রসঙ্গ পাল্টে ফেলল সে। ক্যালকিনকে দেখেছ নাকি ইদানিং? মাথা নাড়ল প্লাজা মালিক। তুমি ওকে সন্দেহ করছো নাকি? রোজার আগ্রহ দেখে তলে তলে ক্ষিপ্ত হলো কিং, কিন্তু সযত্নে চেপে রাখলো সেটা। সন্দেহ করব না কেন? সে কি সাদা চামড়ার ফেরেস্তা নাকি? ছেলে মানুষই করো না কিং, হাসতে হাসতে বলল রোজা। নিশ্চয় জানো কারো পিঠে গুলি করবার মতো লোক নয় জন ক্যালকিন। সিপি ফোরম্যানের পক্ষে সাফাই গাইছে মেয়েটি। ব্যাপারটা রাগ আরও বাড়িয়ে দিল কিংয়ের। এবার পাল্টা খোঁচা মারল। তুমি তো দেখছি ক্যালকিন সম্পর্কে অন্য যে কারো চেয়ে বেশি খবর রাখো। আচ্ছা, এও নিশ্চয় জানো 2-4 দিনের মধ্যে ওকে চৌহদ্দিতে দেখা যাচ্ছে না কেন? কিংয়ের খোঁচা গায়ে মাখল না রোজা।
যদিও বুঝতে পারছে ওকে আঘাত দিতে চাইছে সে। এবার ভিন্নভাবে আক্রমণ করবার প্রয়াস পেল ও। সম্ভবত তোমার ভয়ে এদিকে আসছে না ও। শহর এড়িয়ে চলছে কয়েকদিন। রোজার ব্যাখ্যায় সন্তুষ্ট হলো না কিং, বরং ওর তীক্ষ্ণ দৃষ্টিতে ঠিকই ধরা পড়ল মিথ্যাটা। রাগে ব্রাক্ষতালু পর্যন্ত জ্বলে উঠল। মুঠি হয়ে গেল বারের উপর রাখা হাতটা। রোজা যদি কোনো পুরুষ হতো, ঠিক একটা ঘুষি বসিয়ে দিত মুখে। রোজার দেওয়া খোঁচা এবার মোক্ষম জায়গায় লেগেছে, কিন্তু অসামান্য দক্ষতায় নিজেকে সামলে নিল সে। শক্ত হয়ে যাওয়া চোয়াল স্বাভাবিক হয়ে গেল মুহূর্তে। চওড়া হাসি ফুটল মুখে। হয়তো ঠিকই বলেছ হানি, কিন্তু এর চেয়ে জোরালো বা যৌক্তিক একটা কারণ আছে, শুনবে? এমিলি পার্কারের আশেপাশে ঘুরঘুর করে করে মহাব্যস্ত ক্যালকিন। তোমার কথা ভাববার সময় ওর কোথায়? রোজামেলিনের প্রতিক্রিয়া দেখে চরম বিস্মিত হলো কিং। দুহাতে মুখ ঢেকে ফেলেছে প্লাজা মালিক। কাঁধ দুটো কাঁপছে থেকে থেকে। মুহূর্তের জন্য কিংয়ের মনে হলো মেয়েটা কাঁদছে, কিন্তু একটু পর আঙুলের ফাঁক দিয়ে ওর দিকে তাকালো রোজা। চোখে পানি রয়েছে বটে, দেখতে পেল কিং, তবে সেটা নির্মল আনন্দ ও কৌতুকের কারণে। ওহ, তোমাদের পুরুষদের নিয়ে আর পারা গেল না। লম্বা দম নিল রোজা। এতক্ষণ যেন শ্বাস নিতে পারছিল না। আসলে ক্রমাগত হাসির কারণে হাঁপিয়ে উঠেছে। কিং এভাবে হাসাতে থাকলে কোনো একদিন হয়তো আমাকে খুনই করে ফেলবে। জ্বলন্ত দৃষ্টিতে রোজাকে দেখল কিং। এভাবে আমার সঙ্গে নির্মম তামাশা যদি করতে থাকো, সত্যি তোমাকে একদিন খুন করে ফেলবো। চালাকি করতে যেও না। অবাস্তব কিছু বলেছি নাকি? ক্যালকিন কি ফেরেস্তা নাকি যে পার্কারের মেয়ের সঙ্গে সুযোগ পেলেও লটর পটর করবে না? এ কথা শুনে এত হাসির কি হলো আমি তো বুঝতে পারছি না। করবে না কেন? অকপটে স্বীকার করলো রোজা। কিন্তু তাতে আমার অনেক কিছু যায় আসে ভাবছো বলে মজা পেলাম। তীক্ষ্ণ দৃষ্টিতে রোজাকে দেখল কিং। একেবারে পরিষ্কার ও অকপট অপ- অপ একেবারে পরিষ্কার ও অপকট চাওনি। নিশ্চিত হলো মিথ্যে বলেনি মেয়েটি। সেক্ষেত্রে কি হলো? নিজেকে বেকুব বানিয়েছে সে। অযথা সন্দেহ করেছে জন ক্যালকিনের প্রতি আগ্রহী রোজা, এবং সেজন্যই ওকে যথেষ্ট পাত্তা দিচ্ছে না। বেকুব বনেও সন্তুষ্ট বোধ করল কিং বেলেজার। আর যাই হোক, মেয়ে ঘটিত ব্যাপারে হেরে যেতে চায় না। বেসিনের সবচেয়ে প্রভাবশালী অথচ সুদর্শন লোক হিসাবে এ অহংকারটুকু বুকে লালন করে সে। বহু মেয়ের স্বপ্ন পুরুষ মনে করে নিজেকে। ক্যালকিন বা অন্য কেউ তার পছন্দের মেয়েকে জয় করে নেবে এটা মোটেও আশা করে না, কিংবা সহ্যও করবে না। কি জানো, আমি আসলে ঈর্ষান্বিত হয়ে পড়েছিলাম। স্মিথ হেসে বলল কিং বেলেজার। বুঝতেই পারছো তোমাকে নিয়ে কেমন ভাবে আমি। সারাক্ষণই মন জুড়ে থাকো তুমি। হ্যাঁ, কথাটা অনেকবারই বলেছ। হাসি ফুটল রোজা মেলিনের মুখে, কিন্তু কণ্ঠ আর চাহনিতে বিদ্রুপ। তো এবার বলে ফেলো আসলে কি মতলবে এসেছো? তোমাকে দেখতে এসেছি। শহরে আসবো আর তোমার সঙ্গে দেখা হবে না, এটা কল্পনাই করতে পারি না। কিং দেখলো কথাটা শুনে মাথা নাড়ছে রোজা, তাই যোগ করলো, তবে শতভাগ ধান্দা ছাড়া এসেছি বললে ভুল হবে। ক্যালিফোর্নিয়ার কোনো খবর আছে কি না জানতে চাইছিলাম। জানোই তো, পশ্চিমে যে কোনো সেলুন হচ্ছে খবরের আখড়া। লাকি চান্সে গিয়েছিলাম, কিন্তু কোনো খবর পাইনি। না, ক্যালিফোর্নিয়ার খবর আমার জানা নেই। গতরাতে রিচার্ড ভেইন এসেছিল এখানে। ওর ধারণা মাইনারকে শহরের কাছাকাছি কোথাও আটকে রাখা হয়েছে। কেন এ ধারণা হলো ওর? বুড়োকুচকে জানতে চাইল কিং। ভেইন মনে করে ক্লেমে বিস্তর শোনা পেয়েছে ক্যাল, এবং ওর পেটের খবর বের করা পর্যন্ত ওকে আটকে রেখেছে কেউ।
যদিও সে কথার কথা হিসেবে খবরটা দিয়েছে রোজা, কিন্তু কিং সচেতন যে তীক্ষ্ণ চোখে ওকে দেখছে মেয়েটি ওর প্রতিক্রিয়া বুঝতে চাইছে। কিন্তু হতাশ হলো হলো প্লাজা মালিক। বরাবরের মতো নিষ্পাহ দেখাচ্ছে কিংকে। নিজের উপর কিংয়ের এত নিয়ন্ত্রণ যে চাইলে মুখটাকে পাথরের মতো বানিয়ে নিতে পারে। খুব আশ্চর্য খবরও ওকে আন্দোলিত করে না, কিন্তু ভিতরে ভিতরে চমকিত হয়েছে ও। বুঝতে পারছে না একজন মানুষের অনুমান কিভাবে বাস্তবের এত কাছাকাছি হতে পারে। প্রায় শতভাগ সঠিক ধারণা করেছে রিচার্ড ভেইন। বিস্ময়কর। তবে রিচার্ড ভেইনকে ততটা কৃতিত্ব দিতে রাজি নয় কিং, বরং এর জন্যে দায়ী জনি মেশনরের আলগা জীব। নির্ঘাত বিস্তর হুস্কি গিলে বদহজম হয়েছিল জনির। হুস্কির বদলে পেটের সব খবর উগড়ে দিয়েছে। রোজার উদ্দেশ্যে স্মিথ হাসল কিং। শ্রাগ করে বলল, দারুণ অনুমান, তবে সত্য থেকে অনেক দূরের বোধ হয়। আমার ধারণা যদি জানতে চাও তাহলে বলবো, এতক্ষণে বাজারডের খাবার হয়ে গেছে বুড়ো মিয়া। যাগে, সার্কেল বিতে যাবে কবে? তেরছা দৃষ্টিতে কিংকে দেখল রোজা, মুখে চাপা হাসি। কোনো একদিন যাব, ওখানে যেদিন থাকবে না তুমি, ততদিনে নিশ্চয় তোমার সব গোমর জেনে যাব। সব গোমর যেদিন জানা হয়ে যাবে সেদিন দেখবে আমার বন্দি হয়ে গেছো। কাটা কাটা স্বরে বলল কিং। সেটা কি আদেও ভালো লাগবে তোমার? জানি না, অন্তত এখনই বলতে পারছি না। দরজার দিকে চলে গেল রোজার দৃষ্টি। বেশ কয়েকজন খদ্দের ঢুকেছে সেলুনে। কিং বেলেজারের উদ্দেশ্যে স্মিথ হাসল। মহামান্য যদি আমাকে অনুমতি দেন তাহলে অন্যদের দিকে মনোযোগ দিতে পারি। বেশ কিছুক্ষণ ব্যস্ততার মধ্যে কাটবে আমার। কিংয়ের উদ্দেশ্যে হাত নেড়ে বাড়ির অন্যদিকে সরে গেল রোজা মেলিন। নতুন খদ্দেরদের পরিবেশন করবে। সময় নিয়ে হুস্কি শেষ করল কিং। আরও মিনিট কয়েক সময় ক্ষেপণ করবার পর বেরিয়ে গেল। রাস্তায় কেউ কেউ শুভেচ্ছা জানালো ওকে, কিন্তু বাকিরা ফিরেও তাকালো না। উইন্ডিবাসীর মধ্যে ব্যাপক পরিবর্তন বলতে হবে একে, কারণ মাসখানেক আগেও ঠিক বিপরীত ছিল অবস্থা। সব সময়ই উষ্ণ অভ্যর্থনা পেয়ে এসেছে ভিলেজাররা, তা কারো মন থেকে হোক বা না হোক। ভিলেজারদের চটিয়ে দিয়ে ফ্যাসাদে পড়তে চাইতো না বলেই সমঝে চলত সবাই। অনিচ্ছুক মন নিয়েও এগিয়ে এসে কুশল জানতে চাইত, অযথাই হাসত। পাকে পড়লে হাতিও ইঁদুরের লাথি খায়, কথাটা মনে পড়তে গম্ভীর ও থমথমে হয়ে গেল কিংয়ের মুখ। মাসখানেকের নানা ঘটনায় ভিলেজারদের প্রতি কয়েক যুগের ভীতি বিস্মিত হয়েছে উইন্ডিবাসীর। বুঝে গেছে এতদিন ধরে যাদের ধরাছোঁয়ার বাইরে ভাবত তারা আসলে অতি সাধারণ মানুষ, তাদেরও আঘাত করা যায়। সেক্ষেত্রে তাদের এত ভয় পাওয়ার কি আছে, কিংবা আমল দেয়ারই বা কি দরকার? মারকুটে ভিলেজারদের সংখ্যা ইতিমধ্যেই কমে গেছে। চোয়াল শক্ত হয়ে গেল কিংয়ের। তিক্ত উপলব্ধি করেছে জন ক্যালকিনের আগমনের পর থেকে তল্লাটে ভিলেজারদের একচ্ছত্ব দাপট বা আধিপত্য খর্ব হওয়া শুরু হয়েছিল। কমতে কমতে তা এখন আশঙ্কাজনক অবস্থায় চলে এসেছে। ভিলেজারদের ভয়ে উইন্ডি ও আশেপাশের লোকজন যেখানে সিটিয়ে থাকলো এখন বিদ্রোহী হয়ে উঠেছে, পাল্টা মার দেয়ার চিন্তা করছে। কদিন পর উন্মত্ত লোকজন সার্কেল বিতে গিয়ে হানা দেবে না। দেড় যুগের প্রবল অসন্তোষ ও শোষণ নিপীড়নের প্রতিশোধ নিতে চাইবে না তার নিশ্চয়তা কি? বরং সেটাই ঘটবে, যদি না তার আগেই দৃষ্টান্তমূলক ঘটনা ঘটে। লোকজনকে দেখিয়ে দিতে হবে সংখ্যা কমে গেলেও ভিলেজারদের বিষদাঁত ভেঙে যায়নি।
শত্রুর বিনাশ না দেখে থামতে জানে না ওরা। সেজন্যে ক্যালকিনকে বিনাশ করতে হবে, যে কোনো মূল্যে। সিপিকে গুড়িয়ে দিতে হবে, তাতেই আসল কাজ সারা হবে। ক্যালকিন বা সিপি স্পেডকে যদি হারিয়ে দেয়া যায়, উইন্ডির তাবৎ লোকজন তখন নতজানু হয়ে পড়বে, বেলেজারদের আজ্ঞাবহে পরিণত হবে।